প্রিয় দর্শক, ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর একটি মন নিয়ে টেলিভিশনের সামনে বসেছেন। দর্শক, গান এবং সিনেমা, শোনা, দেখা এবং ভালোবাসা, এই তিনটি জিনিসই কিন্তু আসলে আমাদের জীবনকে পরিপূর্ণ করে। এখন নাগরিক ব্যস্ততায় আমরা সারাদিন কোলাহলের মধ্যে থাকি এবং একটু প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য আমরা গানের কাছে ফিরে আসি, সিনেমা দেখায় ফিরে আসি এবং ভালোবাসা চাই। আজ গান এবং সিনেমা নিয়ে কথা বলবো একটি নতুন চলচ্চিত্র নিয়ে। একটি নতুন চলচ্চিত্র যখন আসে তখন আমরা সাধারণভাবেই খুশি থাকি যে নতুন কিছু দেখতে পাবো, নতুন একটা গল্প জানতে পারবো। কারণ পর্দায় আমরা যা দেখি তা কিন্তু আমাদের নিজেদের জীবনকেই তুলে ধরে, জীবনের সাথে সম্পৃক্ততা প্রকাশ করে। আমরা মনে করি যেন পর্দায় আমরা নিজেদেরকেই দেখছি এবং এই জন্যই কিন্তু শিল্পকে আমরা এত ভালোবাসি। শিল্প আমাদের ভেতরের অনুভবের আলোকে জ্বালিয়ে দেয়, সেই আলোয় আমরা দেখি নিজেকে, দেখি অন্যকে। নতুন একটি চলচ্চিত্র বাইসাইকেল ও ভালোবাসা শহীদুল আলম সাচ্চুর পরিচালনায় আসছে আমাদের জন্য, সেই নিয়ে আজ কথা বলবো এবং সেই সিনেমার গান নিয়ে কথা বলবো। একজন গায়কও আছেন আমাদের সাথে, পরিচয় করাবো আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন নজরুল সৈয়দ, সাংস্কৃতিক কর্মী এবং চিত্রনাট্যকার, লেখক। আমাদের সাথে যে গায়কের কথা বলছিলাম আছেন দেবাশিস দেব, সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক। শুভেচ্ছা, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি এবং নতুন কিছু নিয়ে কথা বলতে বরাবরই ভালো লাগে। শুরুতেই বলছিলাম যে বাইসাইকেল ও ভালোবাসা সিনেমাটা নিয়ে শুরুতে শুনতে চাই এবং আমার কাছে প্রথমে যখন নামটা শুনলাম মনে হলো বাইসাইকেল এবং ভালোবাসা কেন? নামটার মধ্যে কিন্তু একটা কাব্যিকতার ছোঁয়া আছে। সব কিছু নিয়ে শুনুন। আচ্ছা, এটা যেটা হচ্ছে যে বেশ অনেক দিন আগে সাচ্চু ভাই আমাদের অনেক প্রাণের একজন মানুষ। তো সাচ্চু ভাই বললেন যে একটা সিনেমা তিনি করতে চান একটু ক্লাসিক টোনে। তো আমাকে এটা আমি সম্মানিত যে উনি আমাকে দায়িত্ব দিলেন এটার চিত্রনাট্যটা করার। তখন আমি ভাবছিলাম যে কি গল্প নিয়ে কাজ করব। একটা গল্প আমার খুবই প্রিয় একটা গল্প, বুদ্ধদেব বসুর একটা গল্প, তারা তিনজন, যেটার ঘটনাটা প্রেক্ষাপটটা আসলে বাংলাদেশের ঢাকার পুরনো পল্টন এলাকার তিনটা ছেলের গল্প। তো মনে হলো যে এই গল্পটা নিয়ে কাজ করি। ওই ক্লাসিক সাহিত্য নিয়ে কাজ করতে চাচ্ছিলেন। তো কিন্তু ওই সময়টাকে, এই গল্পটা যে সময়ে লেখা, সেই সময়টাকে তো আসলে এখন ধারণ করা একটু বা করতেও চাইনি। আমরা চেয়েছি যে সেই গল্পটাকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিভাবে সাজানো যায়। তো সেখান থেকেই লেখা, তিনটা ছেলে, একটা মেয়ে, এলাকায় তিনটা বন্ধু, তারা হরিহর আত্মার মতো সারা দিন রাত মানে অলমোস্ট একসাথে থাকে, সুখ দুঃখ বেদনা সব কিছু তারা শেয়ার করে। তো এই এলাকায় একটা নতুন মেয়ে আসে, যেটা হয় যে ওই মেয়েটাকে দেখে তিনজনই প্রেমে পড়ে একই সঙ্গে তাদের ভালোবাসা। কিন্তু একটা সময় গিয়ে এই মেয়েটার সঙ্গে বা মেয়েটার বাবার সঙ্গে এই তিনটা ছেলের একটা গভীর বন্ধুত্ব তৈরি হয়ে যায়, সেটা ভালোবাসা বা প্রেমের চাইতেও ঊর্ধ্বে কিছু একটা। মেয়েটার এক সময় বিয়ে হয়ে যায়, বিয়ের পরে সেই সংসারে অনেক অশান্তি হয়, সন্তান হয়। এই সব কিছুর ভেতরেও এই তিনটা ছেলে এই মেয়েটার সাথে এই জড়িয়েই থাকে, তাদের ভালোবাসা। পরে আসলে কি হবে সেটা আমরা সিনেমায় দেখব, সেটা শেষটুকু আমরা বলবো না অবশ্যই। হ্যাঁ, মানে এটা একটা ইউটোপিয়ান প্রেমের গল্প, যে ভালোবাসাটা আসলে কোনো কিছু চাওয়া পাওয়া না, ভালোবাসাটা আসলে একদম সারা জীবনের একটা ভালোবাসা, সেই গল্পটা আসলে সারা জীবনের একটা অনুভূতি আসলে এবং ভালোবেসে যাওয়া। আমরা একটি বুদ্ধদেব বসুর গল্পকে নবরূপে দেখতে পাবো সিনেমাটিতে। আর দেবাশিস দেবের কিভাবে এই সিনেমার সাথে যুক্ত হওয়া? নজরুল ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের পথ চলা। আমি নজরুল ভাইকে উস্তাদ বলে ডাকি, উনি আমাকে উস্তাদ বলে ডাকে। তো দেখা যায় যে এমনও যায় যে উনি রাত 2টার সময় কোনো একটা গানের 2 লাইন লিখে পাঠালো, উস্তাদ লিখে ফেলছি, এটা শুরু করে ফেলেন। তো এরকম করে হতে হতে তো এই মুভিটা যখন হচ্ছে তখন আমাকে নজরুল ভাই বললেন যে মুভিটার জন্য একটা গান দরকার, তো আমি একটু পাঠিয়ে রাখছি, আপনি একটু দেখেন সুর করে। তো আমি সুর আজকে করি কালকে করি, করতে করতে আমার নর্মাল হয় কি, সুর আমি রাস্তায় যখন হাঁটি তখন আমার মধ্যে একটা সুর ঘোরে। মানে অনেকের আছে না যে স্টুডিওতে বসে বা কোনো একটা শান্ত পরিবেশে বসে সুর আসে, তো আমার আবার রাস্তার মধ্যে ঘোরাঘুরি করলে সুর আসে। তো ওই দিন আমি আমি গানটা নিয়ে ভাবছিলাম, ভাবতে ভাবতে এসে দুপুরে ঘুমিয়ে পড়ার পরে, ঘুম থেকে ওঠার পরে
দুইটা লাইন আমার মাথায় সুর আসলো যে আগলে তুমি রেখো মন খারাপের বিকেলগুলো মায়ের আদর রেখো। এই দুইটা লাইন পাঠিয়ে দিলাম নজরুল ভাইকে। খুব তো মানে এক্সাইটেড, ওস্তাদ সেই হচ্ছে, তাড়াতাড়ি পুরোটা করে ফেলেন। তো ওদিন রাতে উনি আমাকে শুধু তুমি ফার্স্ট পার্টটা পাঠিয়েছিলেন, মুখটা পাঠিয়েছিলেন। তো আমি মুখের শ্যুটটা করে পাঠানোর পরে সাচ্চু ভাইকে পাঠালেন। সাচ্চু ভাই বলছে যে আজকের মধ্যে বাকিটা শেষ করতে হবে, মানে সাচ্চু ভাইয়ের খুব পছন্দ হয়েছে। তারপর তো নজরুল ভাই আমাকে গানটা পুরোটা দেওয়ার পরে মনে আমরা 1 সপ্তাহের মতো এটা শেষ করে ফেলেছিলাম। তারপরে আরও একটু সিনেমা নিয়ে শুনবো যে সিনেমাটি কতদিন ধরে শুটিং হচ্ছে, কবে থেকে শুরু হয়েছে, আমরা আসলে কোথায় সিনেমাটি দেখতে পাবো, কারা কারা অভিনয় করেছেন? আচ্ছা, এটা হচ্ছে যে স্ক্রিপ্টটা লেখার পরই শুটিংটা হয়েছিল ময়মনসিংহ একটা জায়গায়। আমি সেখানে ছিলাম না, আমি তো আসলে লেখার লোক, আমি আসলে সিনেমা ওখানে ছিলাম না। কিন্তু তারপরে অনেক দিন যাবতই এটা আসলে সাচ্চু ভাই দেশের বাইরে যাওয়ার কারণে এটা হয়ে ওঠেনি। গল্পটা আপনি যখন লিখে দিলেন তখন সাচ্চু ভাইয়ের অনুভূতিটা কেমন ছিল, তিনি তখন কি বলছিলেন? সাচ্চু ভাই একদম উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। সাচ্চু ভাই, জানি না এটা আমার জন্য কিনা, কিন্তু সাচ্চু ভাই তার সেই ভীষণ ভালো লাগাটা তিনি প্রকাশ করেছিলেন যে গল্পটা একটা অসাধারণ হয়েছে। এবং আপনার স্ক্রিপ্টটা শেষ করতে আসলে কতদিন লেগেছে? আমি খুব দ্রুত লিখি, স্ক্রিপ্ট শেষ করতে আসলে সর্বোচ্চ 1 সপ্তাহের মতো লেগেছে। বা 1 সপ্তাহের মধ্যে একটা সিনেমার স্ক্রিপ্ট লিখে ফেলা আসলে ওই যে গল্পটা একটা মাথায় ছিল, তো গল্পর বুনটটা ছিল। আমার শুধু ভাবতে হচ্ছে যে এই সময়ে এসে আমি গল্পটাকে কিভাবে সিনেমাটিক করে তুলবো, সেই চেষ্টাটা করতে হবে। আপনার থেকেও একটু শুনি যে আপনার কাছে কেমন লাগছিল দেখে, বা আপনি তো সিনেমাটা সম্পর্কে জানেন। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। সবচেয়ে ভালো যেটা লেগেছে যে একদমই নতুন ফ্রেশ একটা কাস্টিং দেখলাম। মানে আমরা চেয়েছিলামই যে এই গল্পটাকে একদম নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরতে, এবং সেখানে এই ফ্রেশ কাস্টিংটা আমার দেখে ভালো লেগেছে। এবং যে লোকেশনগুলো দেখলাম খুবই সুন্দর সিলেক্ট করে। আর সাচ্চু ভাই আমার খুবই প্রিয় অভিনেতা একজন সাচ্চু ভাই। এবং যখন অনেক নাটকও লিখেছেন, যখন নিজের একটা লেখা কোনো নাটক বা সিনেমায় প্রাণ পায় তখন নিজের কাছে কেমন লাগে? আমার ভীষণ ভালো লাগে। আমি আসলে নাটকের সঙ্গে যুক্ত অনেক বছর ধরে, এক সময় প্রচুর নাটক লিখতাম, পরিচালনাও করতাম। তবে এখন একটু কম মানে বলতে গেলে হচ্ছেই না। আসলে আমি এখন বেশিরভাগ জড়িত ডকুমেন্টারি এবং মঞ্চ নাটকের সঙ্গে। কিন্তু এক সময় আমি প্রচুর এই নাটকের মধ্যেই ছিলাম, লিখতাম, নিজেরাই বানাচ্ছি, নিজেরাই সব কিছু অ্যারেঞ্জ করছি, মানে রাত দিন 24 ঘন্টা এটার ভিতরে ছিলাম আর কি। আমরা একটু দেবাশিস দেবের কাছেও শুনবো, আপনার গানের সাথে যাত্রাটা কিভাবে শুরু? মায়ের কাছে শিখেছেন ছোটবেলা? 5 বছর বয়স থেকে আমার শেখা, তখন থেকেই শুরু, এখনো শিখছি। এবং এখন শাস্ত্রীয় সঙ্গীত শিখছেন, সাথে বাচ্চাদেরকেও শেখাচ্ছি। আমার প্রফেশন মূলত আসলে গান শেখানো, গান বাঁধা, গান সুর করা, এসব। তবে আমি বাচ্চাদের সাথে কাজ করতে যেয়ে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের একটা ইনস্টিটিউট আছে, নজরুল ভাই, আমরা আফসানা মিমি উনি ডিরেক্টর, আমাদের ইচ্ছেতলা নামে একটা ইনস্টিটিউট, বাচ্চাদের ক্রিয়েটিভ ইনস্টিটিউট। ওখানে মিউজিক সেশনটা আমি দেখছি। বাহ! এবং আপনার আসলে এটার সাথে যুক্ত হওয়া কীভাবে? আপনার কি আগে থেকে ইচ্ছে ছিল যে আমি যখন শিল্পী হয়ে যাব তখন আমি আরও শিল্পী বানানোর কারিগর হব? শিল্পী বানানোর কারিগরের থেকে কি আসলে বাচ্চাদের সাথে আপনি যখন থাকবেন তখন বাচ্চাদের থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আমার সবসময় আমি বাচ্চাদের সাথে থেকেই আমি ওদের থেকে কিছু শিখতে চাই। এইটা হচ্ছিল আমার একটা, যদি বলতে পারি, মোটো। এটা আমার মোটো একটা। এবং যখন আপনি নিজে কিছু শিখছেন, সাথে সাথে কিন্তু সেই বাচ্চারাও শিখছে। হ্যাঁ, আপনি যখন দেখছেন যে কেউ আপনার থেকে শিখে একটা গান করছে, তখন আপনার কাছে কেমন লাগে? এটা তো অবশ্যই না গর্বের একটা বিষয় হয় যে কেউ যখন কোনো একটা ভালো প্ল্যাটফর্মে যাচ্ছে বা কোনো একটা কম্পিটিশনে অংশগ্রহণ করছে, এটা নিজের কাছে অনেক ভালো লাগা কাজ করে তখন। এই ছবিতে আপনার গাওয়া কয়টা গান রয়েছে? এই ছবিতে আমার একটা গানই আছে। এই গান সম্বন্ধে একটাই ছবিতে, না আর কোনো গান, আরেকটা গান আচ্ছা হতে পারে। একটা গানই আমাদের দেবাশিস দেব। আমরা আসলে অনেকদিন ধরেই গান নিয়ে কাজ করি। মানে আমি আসলে গীতিকার না, আমি খুবই জীবনে একদম হাতে গোনা 2-3টা গান লিখেছি। এটা আসলে একেবারে প্রয়োজনের তাগিদে। আমাদের একটা ধারাবাহিক নাটক বিটিভিতে যাচ্ছিল, তখন একটা গান দরকার ছিল। কে লিখবে, সময় কম, হাতে কাকে বলবো, কয়দিন সময় নেবে। মিমি আপু বললো যে তুই লিখে ফেল। তারপরে আমি লিখে ফেললাম। আমি জানি না তখন ওইটা অর্ণবকে পাঠিয়েছিলাম, অর্ণব ওটা শুরু করলো এবং গানটা খুবই জনপ্রিয় হয়েছিল। তারপরে
ওই একটাই ছিল। তারপরে একদিন রাস্তায় একদম বাইকে চড়ে বাইকের পিছনে বসে গরমের মধ্যে হঠাৎ মাথার মধ্যে দুইটা লাইন আসলো। আমি ওই মুহূর্তে বাইকের পেছনে বসে লিখে ফেললাম, লিখে ওকে পাঠিয়ে দিলাম। ও এত চমৎকার একটা সুর করলো, মনে আছে গানটা? রেকর্ডিংটা কোথায় হয়েছিল? রেকর্ডিংটা আমাদের একটা স্টুডিও আছে এলিফ্যান্ট রোডে, বাটা সিগন্যাল মোড়ে। তো আমরা তখন আমাদের বাটা সিগন্যাল একটা বাসা আছে, আমরা ওটাকে ভূতের বাড়ি বলি। নজরুল ভাই চমৎকার একটা ভূতের বাড়ি বলতে হচ্ছিল ঢাকা শহরের এরকম একটা প্রাইম লোকেশনে এইরকম একটা জায়গা, যে এরকম একটা বাড়ি আছে, এটা আপনি বাড়িটার সামনের রাস্তায় দাঁড়িয়েও টের পাবেন না, বাড়িতে ঢুকার পরে আপনি একদম অবাক হয়ে যাবেন। অদ্ভুত একটা বাড়ি। এবং আমরা মনে করি যে আমরা সব পাগলের বাসায় থাকি। কেউ ফটোগ্রাফি নিয়ে আছে, কেউ চারুকলা থেকে বের হয়েছে, কেউ থিয়েটার করছে। তো এইসব নিয়ে তো আমাদের ওখানে একটা স্টুডিও আছে। তো দেখা যায় যে এই গানটা করার সময় যে আমার রুম থেকে ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে আবার স্টুডিওতে বসে শ্যুটটা নিয়ে করছি যে ঠিক আছে এটা এইভাবে হবে, নজরুল ভাইয়ের সাথে যোগাযোগ করছি যে কথাটা এরকম, শ্যুটটা এরকম হচ্ছে, এইভাবে করে গানটা। কত সময় লেগেছিল শ্যুটটা? যদি আমি বলি, শ্যুটটা আসলে যে আগলে তুমি রেখো গানটা, একটা ব্রিজ লাইন আছে, আগলে তুমি রেখো, এই শ্যুটটাকেই আমি ধরে যখন মুখটা শুরু করেছি একবারে শুরু করে ফেলেছি। সেটা খুব সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে, কারণ আমি তখন ওইটার মধ্যে আমি একদম ঢুকে গিয়েছিলাম যে এক সপ্তাহের মধ্যে স্ক্রিপ্ট লেখা এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে গানের সুর শেষ। তো ওইটা করে যখন পাঠিয়ে দিলাম, যখন নজরুল ভাই বা সাচু ভাই বললেন যে না একদম ওনারা যেরকম চাচ্ছেন সেরকম হয়েছে, বাস তারপর আমি কম্পোজিশনের কাজগুলো করেছি। এবং এই ভূতের বাড়িটা কি আপনাদের শিল্পচর্চার সহায়ক হিসেবে কাজ করে? হ্যাঁ, আমরা যখন শিল্পচর্চা হয় এমন হয় যে আগে যেমন হতো যে রাত 3টার দিকে হয়তো ঘুমোতে গিয়েছি, কেউ একজন হুট করে নাটকের সংলাপ দেওয়া শুরু করলো, মানে ঘুমটুম থেকে কি হলো যে আমি বলছি না ভালোবাসতে হবে, এরকম করে চিৎকার একটা, মানে ওই পরের দিনের থিয়েটার ওই হয়তো সে ওটা প্র্যাকটিস করছে। তো এইরকম করে আমাদের আসলে ওই বাসাটাতে থাকা, বেড়ে ওঠা সবকিছু। বা এবং একটি গান যখন সুর করেন তখন আসলে মাথায় কি থাকে, কি চিন্তা করে যে এইভাবে সুর করতে হবে? যেমন প্রথম একটা চিন্তা থাকে যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছেন গানটাতে। তারপরে চিন্তা থাকে যে গীতিকার কিভাবে চাচ্ছেন। পরে আসে যে আমি যখন দেখি যে না এটা আমার মতো করে আমি চাচ্ছি, যদি আমি তাদেরকে কনভিন্স করতে পারি যে না আমার আসলে শ্যুটটা এরকম বা লেখাটা এরকম, আমি এরকম করে শ্যুটটা করতে চাই, যদি তারা ইমপ্রেসড হয় তখন আমি আমার মতো করে করি। বা আবার এখন তো আসলে প্রযুক্তির যুগ, এখন সবাই আসলে একটা গানকে বা একটা শিল্পকে বিচার করে যে ইউটিউবে কতজন মানুষ দেখেছে, কতজন মানুষ পছন্দ করছে। এটা কি আপনার উপর কোনো প্রভাব ফেলে? প্রভাব ফেলে বলতে আমি খুবই নিভৃতচারী মানুষ। যেমন আমাকে নজরুল ভাই যখন পরশুদিন বলছেন যে এরকম আমাদের কিন্তু লাইভ হবে, আমি বললাম ভাই আমি তো ক্যামেরার পিছনে কাজ করতে পছন্দ করি, আমি ক্যামেরার সামনে করতে। এটা আমাদের দুইজনেরই একই সমস্যা, হাত পা কাঁপে ক্যামেরা দেখলেই। ইভেন আফসানা মিমিদি, তো মিমিদির সাথে আমাদের তো বহু বছরের চলা। তো মিমিদি 2টা নাটকে আমাকে বললেন যে এরকম তোকে এই নাটকটাতে অভিনয় করতাম। কি বলো, আমি তো নাটকের মানে ক্যামেরার মানুষ না। বললো না এইটা একটা পার্ট আছে, তোকে এটা করতেই হবে। তা আমি বললাম যে কিভাবে সম্ভব, মানে আমার তো ওই যে নজরুল কিছু না বলছে না হাত পা কাঁপে, আমার ব্যাপারটা তাই যে আমি খুব ফ্রিজ হয়ে যাই একদম। আমি কিন্তু আজকে একটু মনে হচ্ছে একটা কথা বলছি। তো যাই হোক, ওটাতে নজরুল ভাই ক্যামেরাতে ছিলেন, মানে ক্যামেরা ওই সময় ডিরেকশন দিচ্ছিলেন। তো ওইটা যখন করলাম তারপরে একটু মধ্যে কনফিডেন্স আসলো যে না পাবো। তো যেটাতে ছিলাম যে ইউটিউবের ভিউ দিয়ে আসলে কোনো শিল্পীকে বিচার করা যায় না। যেমন আপনি গানগুলো যেগুলো হয় যে অনেকে আছে যে অটো টিউন দিয়ে অনেক কিছু আপনার সফটওয়্যার ইউজ করে, এখন তো আবার এআই চলে এসেছে, এআই দিয়েও অনেকে গান করছে। তো দেখা যায় যে মানে অনেকের থাকে যে গড গিফটেড কিছু ভয়েস থাকে, আবার অনেকে আছে যে এইরকম ভাবে প্রযুক্তিগুলো ইউজ করে গান করছে। তো যারা বছরের পর বছর, মানে সঙ্গীত তো একটা গুরুমুখী বিদ্যা এবং সাধনা, তো যারা বছরের পর বছর সাধনা করে আসছে আসলে তাদের সাথে এই ইউটিউবের ভিউয়ের ব্যাপারটা এটা পুরো সাংঘর্ষিক একটা ব্যাপার। তো আমি আসলে এই জিনিসটাতে খুব বিলিভ করি না যে ইউটিউবে অনেক ভিউ থাকতে হবে বা ইউটিউবের মাধ্যমে জনপ্রিয়তা পেতে হবে, তা না। গান দরকার পড়লে আমি নিজের মনের তাগিদে গাবো, নিজেকে গান শোনাবো। আর যদি গানটা যদি ভালো হয় তখন তো 10 জন মানুষ যদি জানে বা 10 জন মানুষ যদি গায়, এটাই সার্থকতা। বাহ। এবং এই সিনেমার যে গানটি, এটি চিত্রায়নের সময় কি আপনারা দুজনের কেউ ছিলেন? আমরা কেউ ছিলাম না, জানিও না আসলে কিভাবে কে কাস্ট করছেন বা কি কিছুই জানি না।
তার মানে আপনারাও আমাদের সাথে সিনেমাটা প্রথমবারের মতোই দেখতে প্রথমবার মতো দেখবো। এবং আজকে এই যে দেখলাম, আজকে প্রথম ফুটেজটা দেখলাম আমাদের। বাহ, এবং সেই জন্য নিশ্চয়ই একটু এক্সাইটেডমেন্ট তো কাজ করে যে অবশ্যই। এবং আমি আসলে ওটার জন্য অপেক্ষা করছি, মানে আমি আগে দেখতেও চাই না, ইচ্ছা করে দেখতে চাই না, যে দর্শকের আমরাও তো দর্শক, আসলে দর্শকের মতো করে দর্শকের সঙ্গেই দেখি, সেটাই আমাদের আগ্রহ। এবং নাটকের মধ্যে আবার একটু ফিরে আসবো, আপনি চ্যানেল আয়ের জন্য অনেক নাটক লিখেছেন এবং ইমপ্রেস টেলিফিল্মের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। তো এই যে সেই থেকে নাটক লেখা, একটু যদি 10 বা 15 বছর আগে ফিরে যায়, বা এখন যেহেতু বলছেন যে এখন বেশি কাজ করছেন না, সেই সময়টা আর এই সময়টা দুটোর মধ্যে পার্থক্য কিভাবে করেন, বা লেখার ক্ষেত্রে কি সেটা স্পষ্ট কিনা? আচ্ছা, যেটা হচ্ছে, হ্যাঁ, চ্যানেলের সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। এখনই মানে এই সময়ই চ্যানেলাইতে একটা আমার পুরনো একটা ধারাবাহিক 3.5 তলা, এটা আবার পুনঃপ্রচার হচ্ছে, ওটা আমারই লেখা ছিল। তো অনেক বছর আগের এটা, বা চ্যানেলাইতে আমার আগে বেশ কয়েকটা সিঙ্গেল নাটক আমার ডিরেকশন দেওয়া প্রচার হয়েছে। তো আগে আমি এটাকে খুবই এনজয় করতাম, আমি মানে আমার ভালো লাগতো নাটক। আমি আসলে থিয়েটারের লোক, থিয়েটার থেকে আর লিখতে পছন্দ করি। আমার লেখা হচ্ছে আমার প্রাণের জায়গা, আমি না লিখতে পারলে মরে যাব আর কি। তো আমার লিখতে ভালো লাগে। তো তখন নাটক লিখতাম, তখন একরকম ছিল। এখন অবশ্যই সময় পাল্টেছে, মানুষের জীবনযাত্রা পাল্টেছে, গতি পাল্টে গেছে। তখন যে গতি ছিল, এখন তার চেয়ে 10 গুণ বেশি গতিতে মানুষ চিন্তা করে। তো এই সব কিছু মিলে এখন তো অবশ্যই পাল্টে গেছে সব কিছু। এখন নতুন স্ক্রিন, নতুন জেনারেশন, একদম নতুন করে হচ্ছে, এবং নতুন চিন্তাগুলো আসছে, এই নতুন টেকনোলজি আসছে, এগুলো দিয়ে আসলে একদম স্ক্রিনটা একদম পাল্টে গেছে। আমাদের একটা সময় পর্যন্ত টিভি নাটক ছিল অনেকটা প্রোসিনিয়ামের মতো, মঞ্চ নাটকের মতো। মানুষগুলো কথা বলতো, মানে ডায়লগ দিত, আসলে একটু মানে ঠিক মনে হতো যে স্বাভাবিক, মানে সাধারণ মানুষের মতো না, একটু আলাদা। কিন্তু এখন একেবারে, এখন এটা নিয়ে বিতর্ক থাকতে পারে যে এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু একটা পরিবর্তন এসেছে, মানে নাটকেও প্রচণ্ড একটা গতি এসেছে, এটাই বলবো আমি আসলে। এবং এখন কিন্তু মনে হয় না যে আসলে যে অভিনেতা বা অভিনেত্রীরা আলাদা মানুষ, আমাদের সাথে তারা এমন করে কানেক্ট করে। তো এটা আবার কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপও হতে পারে। গানের গল্পে আবার ফিরে আসবো, এই যে এখন আসলে কি কি কাজ চলছে, বা মৌলিক গানের কথা শুনছিলাম, এখন কাজ করছি। আমরা একটা প্রজেক্ট নিয়েছি যে 12 মাসে 12 জন নতুন শিল্পীকে আমরা ইন্ট্রোডিউস করাবো। তো আমরা এরকম একটা কাজ করছি, সাথে নজরুল ভাইয়েরও আমরা কিছু কাজ করছি গানের। এগুলো সামনে হয়তো বা খুব আসবে, শীঘ্রই আসবে সব। ওই যেটা বলছিলাম যে আমরা আসলে খুবই প্রচার বিমুখ মানুষ, তো মানে আমরা খুব রয়েস হয়ে কাজগুলো করতে চাই। হয়তো নতুন সময়ের গতিতে আমরা এখনো তাল মিলাতে পারিনি। তাল মিলাতে পারেন না, নাকি চাচ্ছেন না? চাচ্ছিও না আসলে, একদম তার মানে নিজের জন্য একদম নিভৃতচারী হয়ে সাহিত্য চর্চা করা, এইভাবেই সাহিত্য চর্চার জন্য সাহিত্য চর্চা করা, প্রচারের জন্য বা প্রসারের জন্য নয়। না, প্রচার নিয়ে আমি মাথা ঘামাই না। আমি এর পরেও যখন মানুষ একটা কাজ দেখে এবং প্রশংসা করে, তখন কেমন লাগে? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগে। মানুষ আসলে যাই কিছু করি আমরা মানুষের জন্যই তো। একটা কেউ লিখে যখন, সে শুধু নিজের জন্য তো না, নিজের স্যাটিসফ্যাকশন অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু সে তো চায় মানুষ পড়ুক। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, টলস্টয় বলেন, তারা যে লিখে গেছে, মানুষ যদি না পড়তো তাহলে তো আজকের রবীন্দ্রনাথ, আজকের টলস্টয় এটা হতো না। মানুষের কাছেই আসলে পৌঁছানোটাই একটা, আজকে যে ফেসবুকে লিখছে সেও আসলে চায় মানুষের কাছে পৌঁছাক। তো মানুষের বা গান মানুষের কাছে পৌঁছাক, মানুষ অবশ্যই গুরুত্বপূর্ণ। ওই যে, কিন্তু এই যে জোর করে ঠেলে ভাইরাল করতে হবে, সেই আকাঙ্ক্ষা আমাদের নাই। আমাদের যারা, মানে আমাদের ওই যে বললাম যে আমরা ওই গতিতে যেতে পারি না। আমাদের যে গতিটা, আমাদের যা আয়োজন, সেটুকু যারা পছন্দ করবে, ওটুকু মানুষ নিয়েই আমরা সুখী। আসলে খুব বেশি যেতে চাই। লেস ইজ দ্য কোয়ালিটি, এটাতে বিশ্বাসী। এবং শিল্প কিন্তু আসলেই তাই, শিল্প মানুষের জন্য। মানুষ একটা শিল্পের সাথে নিজেকে সম্পৃক্ত মনে করবে, অনুভব করতে পারবে, সেটাই আসলে শিল্পীর মুখ্য উদ্দেশ্য। দেবাশিস দেব যখন একটি গান করেন বা গান লেখেন, সঙ্গীত পরিচালনার মধ্যে তো একই সাথে অনেক কিছু চলে আসে। তা আপনি নিজে আবার গায়ক, আপনি নিজের কোন সত্তাটাকে বেশি পছন্দ করেন? আমি গান গাওয়াটাকে বেশি আমি পছন্দ করি। যে আমি গান লেখা আমার খুব কম, আমি লিখতে ওরকম পারি না। সুর দেয়া এবং সঙ্গীত পরিচালনাটা করা, সুরটা করতে পারি। আর
গাইতে আমি সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ যেহেতু ছোট থেকেই একটা জিনিসই শিখেছি, যে গাওয়াটা এটাই করি। আর যেহেতু সময়ের প্রয়োজনে কম্পোজিশন নিয়েও কাজ করতে হচ্ছে, সেই জন্য এই কম্পোজিশনের জগতেও আস্তে আস্তে প্রবেশ করেছি। এবং সময়ের প্রয়োজনে কথাটা যখন চলে এসেছে, মাঝে মাঝে কি এরকম হয়েছে যে নিজের কাছে একটা ব্যাপার ভালো লাগছে না, তবে এখন দর্শকদের মধ্যে হয়তো সেই সুরটা বা সেই গানটার চাহিদা বেশি, তাই একটু দর্শকদের জন্য করি, নাকি নিজের ইচ্ছাটাকে বা নিজের অনুভূতিটাকে সবসময় বেশি প্রাধান্য আমি দেওয়া নিজের হয়? অনুভূতিরই বেশি প্রাধান্য দিই সবসময়। এরপর যদি দর্শকরা সেটা না পছন্দ করে তাহলে কিছু আসে যায় না? না, যেমন ওই যে বললাম না যে সবাই বলে একটা ইউটিউব চ্যানেল খোল, ইউটিউবে গান দে, এটা দে, কিন্তু আমি ওই স্রোতটাতে আমি যেতে চাই না। কিন্তু একবারের জন্য কি মনে হয় যে এই যে ইউটিউবের এরাই এসে একটু পিছিয়ে যাচ্ছি, আমার ইউটিউব চ্যানেল নেই বা আমি অনলাইনে অত বেশি প্রচার করছি না, হ্যাঁ, তাই? পিছিয়ে যাচ্ছি বলতে ঠিক না, কিন্তু ইউটিউবে কিন্তু ভালো ভালো কাজ হচ্ছে, এখনো যারা কাজ করছেন বেশ ভালো ভালো কাজও কিন্তু হচ্ছে। ইউটিউবের দোষটা ইউটিউবকে এক একজন এক এক ভাবে ইউজ করবে, কে কিভাবে ইউজ করছে সেটার উপর নির্ভর করে। মানে প্ল্যাটফর্মটাকে যে কে কিভাবে ইউজ করছে, যেমন বর্তমান সময় অনেক ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু এটা হচ্ছিল খুব আশাবাদী আমরা যে খুব ভালো কিছু হবে সামনে। নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অভিনন্দন বাইসাইকেল এবং ভালোবাসা সিনেমাটির জন্য। আমরা সকলেই অপেক্ষায় আছি, একসাথে দেখব। আপনাদেরকে এখানে পেয়ে অনেক ভালো লেগেছে। দর্শকদের কাছে বিদায় নিই, তারকা কথন আয়োজন থেকে বিদায় নেব। প্রিয় দর্শক, বলছিলাম সিনেমা নিয়ে কথা, গান নিয়ে কথা, কারণ সিনেমা এবং গান এই দুটো জিনিসই আমাদের হৃদয়ের সবচেয়ে কাছের এবং সবচেয়ে সহজ বন্ধু। বাইসাইকেল এবং ভালোবাসা সিনেমাটি আসবে প্রেক্ষাগৃহে, আপনারা সকলে দেখবেন সেই প্রত্যাশা রাখছি। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।